নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির সরকার পরিচালিত মুদি দোকান প্রতিষ্ঠার পরিকল্পনা ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। ৫টি প্রশাসনিক এলাকা বা বড়তে ৫টি সিটি রান গ্রোসারি স্টোর নির্মাণে ব্যয় ধরা হয়েছে কমপক্ষে $৭০ মিলিয়ন। সমালোচকদের দাবি, এই অর্থ দিয়ে নিউ ইয়র্কের ১০ লাখেরও বেশি মানুষকে সাশ্রয়ী সুপার স্টোর কস্টকোর সদস্যপদ কিনে দেওয়া সম্ভব। লাইলা নওশিনের রিপোর্ট। নিত্যপণ্যের দাম কমাতে নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে সরকার পরিচালিত মুদি দোকান চালুর ঘোষণা দিয়েছেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি। পরিকল্পনা অনুযায়ী শহরের ৫টি অঞ্চল বা বড়তে ৫টি স্টোর চালু করা হবে, যেখানে নির্বাচিত কিছু পণ্য বাজার দরের তুলনায় ৩০% পর্যন্ত কম দামে বিক্রি করা হবে। তবে প্রকল্পটির সম্ভাব্য ব্যয় $৭০ মিলিয়ন নিয়ে প্রশ্ন তুলেছেন সমালোচকরা। তাদের দাবি, এই পরিমাণ অর্থ দিয়ে ১০ লাখেরও বেশি মানুষের জন্য সাশ্রয়ী সুপারস্টোর কস্টকোর সদস্যপদ কেনা সম্ভব। কুইন্সের সিটি কাউন্সিল সদস্য জোয়ান আরিওলা বলছেন, এতে পণ্য কেনা যাবে পাইকারি দামে, করদাতাদের অর্থ সাশ্রয় হবে। ৫টি স্টোরের মধ্যে এ পর্যন্ত মাত্র ২টি স্থানের ঘোষণা এসেছে। প্রথম স্টোরটি সাউথ ব্রঙ্কসের হান্টস পয়েন্টে, আর দ্বিতীয়টি ইস্ট হার্লেমে করার পরিকল্পনা রয়েছে। সাউথ ব্রঙ্কসের স্টোরটি ২০২৭ সালের আগে চালু হওয়ার সম্ভাবনা নেই। সমালোচকরা এই উদ্যোগকে রাষ্ট্র নিয়ন্ত্রিত বাজার ব্যবস্থার সাথে তুলনা করে বলছেন, মূল্য নিয়ন্ত্রণের কারণে সরবরাহ সংকট তৈরি হতে পারে। তবে সমর্থকদের দাবি, নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য নিত্য প্রয়োজনীয় পণ্য আরও সাশ্রয়ী করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারি এই প্রকল্প বাস্তবায়নে সিটি কাউন্সিলের অনুমোদন সহ বেশ কয়েকটি ধাপ এখনও বাকি। তাই পরিকল্পনাটি শেষ পর্যন্ত কিভাবে বাস্তবায়ন করা হবে আর এর প্রকৃত ব্যয় কত দাঁড়াবে, সেদিকেই নজর নিউ ইয়র্কবাসীর। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। যুক্তরাষ্ট্রে ১১ই সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির অংশগ্রহণ ঠেকাতে ১৬,০০০-এর বেশি মানুষ একটি অনলাইন আবেদনে সই করেছেন। আবেদনকারীদের দাবি, মামদানির কিছু অতীত অবস্থান ও সংশ্লিষ্টতা তাদের কাছে উদ্বেগের কারণ। আবেদনটির উদ্যোগ নেন জিওভান্নি গ্যালান্তে, যার স্ত্রী গ্রেস ক্যাথরিন গ্যালান্তে ২০০১ সালের ১১ই সেপ্টেম্বরের হামলায় নিহত হন। কিন্তু নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, তিনি গর্বের সঙ্গে এবারের ৯/১১ স্মরণানুষ্ঠানে উপস্থিত হয়ে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন। তিনি বলেন, ওই দিনের ভয়াবহ হামলায় নিহতদের পরিবার, বেঁচে ফেরা মানুষ এবং উদ্ধার কর্মীদের সম্মান জানানোই তার উদ্দেশ্য। ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর আল কায়েদার সমন্বিত হামলায় নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, ভার্জিনিয়ার পেন্টাগন এবং একটি যাত্রীবাহী বিমান সহ ৪টি বিমান ছিনতাইয়ের ঘটনায় মোট ২,৯৭৭ জন নিহত হন। এবছর সেই হামলার ২৫তম বার্ষিকী উপলক্ষে গ্রাউন্ড জিরোতে বিশেষ স্মরণানুষ্ঠানের আয়োজন করা হচ্ছে, যেখানে প্রতি বছরের মতোই নিহতদের পরিবারের সদস্য, উদ্ধারকর্মী এবং বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাদের অংশ নেওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের উইসকনসিন স্টেটে আঘাত হেনেছে ভয়াবহ টর্নেডো। ঝড়ের কবলে পড়ে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বিদ্যুৎহীন হয়ে পড়েছেন ৩০,০০০-এর বেশি মানুষ। আকস্মিক ঝড় ও ক্ষয়ক্ষতির পর সতর্ক অবস্থানে রয়েছে স্থানীয় প্রশাসন। উদ্ধার তৎপরতার পাশাপাশি চেষ্টা চলছে বিদ্যুৎ সংযোগ চালুর। ডেস্ক রিপোর্ট। টর্নেডোর তাণ্ডবে যুক্তরাষ্ট্রের উইসকনসিনে নেমে আসে ভয়াবহ বিপর্যয়। মুহূর্তের মধ্যে কালো মেঘে ঢেকে যায় আকাশ। মেনাখা ও অ্যাপলটন শহরে প্রচণ্ড বাতাসে উড়ে গেছে বহু বাড়ির চাল, দুমড়ে মুচড়ে গেছে গাড়ি, আর মহাসড়কে ছড়িয়ে পড়েছে লোহার ধ্বংসাবশেষ। I headed down to the basement with my kitty, and when I come up, it's like a war zone here. ঘূর্ণিঝড়ে একের পর এক শতবর্ষী গাছ উপড়ে বিদ্যুৎ লাইনের ওপর পড়লে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা উইনেপেগো কাউন্টি। ন্যাশনাল ওয়েদার সার্ভিসের তথ্য অনুযায়ী তীব্র গরম ও আর্দ্রতার প্রভাবে সৃষ্ট এই ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে ৩০,০০০-এর বেশি পরিবার। সাইরেন বাজাতে জীবন বাঁচাতে বেসমেন্টে ছোটেন বাসিন্দারা। We heard a lot of loud noises, and we still had a cat upstairs, so I was a little worried about that. My daughter looked up and said, "Oh my goodness," and ran back downstairs because she could see the trees coming down. তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানির খবর পাওয়া না গেলেও ধ্বংসস্তূপ সরাতে এবং নিখোঁজদের খোঁজে কাজ করছে জরুরি বিভাগ। ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত সেবা পৌঁছানো সম্ভব না হলে সৃষ্টি হতে পারে চরম দুর্ভোগের। মিথিলা নাজনীন, চ্যানেল আই।
মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ ও কেন্দ্রটি বন্ধের ক্রমাগত দাবি সত্ত্বেও যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইস টেক্সাসের এল পাসোর ক্যাম্প ইস্ট মন্টানা অভিবাসী আটক কেন্দ্রটির মেয়াদ আরও 1 বছর বাড়িয়েছে। বিনা টেন্ডারে এগ্রিমেন্ট সার্ভিসেস নামের একটি প্রতিষ্ঠানকে 2027 সালের সেপ্টেম্বর পর্যন্ত অতিরিক্ত $776 মিলিয়ন মূল্যে এই চুক্তি দেয়া হয়। মেক্সিকো সীমান্ত সংলগ্ন সামরিক ঘাঁটিতে 2000 ধারণ ক্ষমতার এই কেন্দ্রে বন্দীদের প্রহার, চিকিৎসা বঞ্চনা ও নোংরা পরিবেশের অভিযোগ তুলেছে হিউম্যান রাইটস ওয়াচ ও LCLU। এ পর্যন্ত সেখানে 3 জনের মৃত্যু হয়েছে। তবে বিকল্প স্থানের অভাব দেখিয়ে চুক্তির সম্প্রসারণ যুক্তিযুক্ত দাবি করেছে আইস। আগের ব্যর্থ ঠিকাদারকে সরিয়ে তড়িঘড়ি করে আনা নতুন এই প্রতিষ্ঠানটি এ বছরের মে মাস থেকে পরবর্তী মেয়াদে $1.2 বিলিয়ন বেশি অর্থ পেতে যাচ্ছে, যাকে বেপরোয়া পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছে অধিকার সংস্থাগুলো। যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে হত্যার পরিকল্পনা নিয়েছে ইরান। এ সংক্রান্ত একটি ভিডিও চিত্র পোস্ট করা হয়েছে। একই ভিডিওর শেষ দিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 বছর বয়সী ছেলে ব্যারন ট্রাম্পকেও সরাসরি হুমকি দেওয়া হয়েছে। ডেইলি মিররের প্রতিবেদন অনুযায়ী হাউ টু কিল মেলানিয়া ট্রাম্প নামের এই ভিডিও চিত্রটি প্রকাশ করেছে ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ। 2 মিনিটের সেই ভিডিওতে কিভাবে মেলানিয়াকে লক্ষ্যবস্তু করা যাবে সেই বিবরণ দেওয়া হয়েছে ফার্সি ভাষায়। ভিডিও চিত্রের শুরুতেই দেখানো হয়েছে নিউ ইয়র্ক সিটির সড়ক ধরে গাড়ির একটি শোভাযাত্রা যাচ্ছে এবং তার আশপাশে কিছু ভবন দেখা যাচ্ছে। ভিডিওর ধারা বিবরণীতে মেলানিয়ার হাল ফ্যাশনের পোশাকের প্রতি দুর্বলতার দিকটি উল্লেখ করে বলা হয়েছে, মার্কিন ফার্স্ট লেডির এই দুর্বলতাই তার প্রাণনাশের কারণ হবে। ইরানের সাথে চলমান যুদ্ধে নিহত 28 বছর বয়সী মার্কিন সেনা স্টাফ সার্জেন্ট অ্যাঞ্জেল এস রামপারসাদের স্মরণে নিউ ইয়র্কের কুইন্সে এক প্রদীপ প্রজ্বলন ও শ্রদ্ধা নিবেদন করা হয়। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে 17 জুলাই জর্ডানের মুবাফফাফ সালতি বিমান ঘাঁটিতে শত্রুদের হামলায় মারা যান এই সেনা সদস্য। স্বজন, সামরিক কর্মকর্তা ও প্রতিবেশীরা তাকে এক বীর যোদ্ধা হিসেবে স্মরণ করেন। এ সময় কঠিন মুহূর্তে পাশে দাঁড়ানোর জন্য এলাকাবাসীকে ধন্যবাদ জানান রামপারসাদের মা। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি রুখতে এই যুদ্ধ প্রয়োজন বললেও আঞ্চলিক সংঘাত এড়াতে যুদ্ধবন্ধের চাপে রয়েছেন। ট্রাম্প জানান, চলমান এই যুদ্ধে এ পর্যন্ত 18 জন মার্কিন সেনা সদস্য প্রাণ হারিয়েছেন। ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা ও ওয়েস্ট নাইল ভাইরাসের মতো মশাবাহিত রোগের বিস্তার ঠেকাতে নতুন কৌশল নিয়েছে যুক্তরাষ্ট্র। বি সেফ মসকিউটো কন্ট্রোল সংস্থাটি ওয়াশিংটন ডিসিতে এবার প্রায় 6 লাখ পুরুষ মশা অবমুক্ত করেছে। বিশেষ এক ব্যাকটেরিয়ার সাহায্যে স্ত্রী মশার বংশবৃদ্ধি বন্ধ করে মশার সংখ্যা কমিয়ে আনাই এই উদ্যোগের মূল লক্ষ্য। জাকির সবুজের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ডেঙ্গু, চিকুনগুনিয়া, ওয়েস্ট নাইল ও জিকা ভাইরাসের মতো মশাবাহিত রোগের বিস্তার রোধে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি গ্রীষ্মে প্রায় 6 লাখ পুরুষ মশা অবমুক্ত করেছে মেরিল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান বি সেফ মসকিটো কন্ট্রোল। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, অবমুক্ত করা পুরুষ মশাগুলো ওলবাকিয়া নামের একটি ব্যাকটেরিয়ায় আক্রান্ত। এসব পুরুষ মশা প্রজননের জন্য স্ত্রী মশার সঙ্গে মিলিত হলে ব্যাকটেরিয়ার প্রভাবে স্ত্রী মশার দেয়া ডিম থেকে আর কোনো লার্ভা বা বাচ্চা জন্মায় না। ফলে ধীরে ধীরে সংশ্লিষ্ট মশার সংখ্যা কমে আসে। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী সংবাদ মাধ্যমকে জানান, এসব পুরুষ মশা স্ত্রী মশার সঙ্গে প্রজননের পর স্ত্রী মশাটি কার্যত সারা জীবনের জন্য বন্ধা হয়ে যায়। তিনি আরও বলেন, যেহেতু পুরুষ মশা মানুষকে কামড়ায় না, তাই এই উদ্যোগে সাধারণ মানুষের জন্য কোনো স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা নেই। বিশেষজ্ঞদের মতে, মশার বংশবৃদ্ধির নিয়ন্ত্রণে এটি একটি পরিবেশবান্ধব জৈবিক পদ্ধতি। এর আগে দক্ষিণ আমেরিকা, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়ার বিভিন্ন এলাকায় একই ধরনের প্রযুক্তি ব্যবহার করে ইতিবাচক ফল পাওয়া গেছে। দেশীয় সংস্কৃতি, ঐক্য ও সম্প্রীতির এক মহামিলন মেলায় ছিল 17তম বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যাল। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের আয়োজনে 2 দিনব্যাপী এই ফেস্টিভ্যালে হাজার হাজার দর্শকের অংশগ্রহণে মিশিগানের ওয়ারেন সিটি স্কোয়ার হয়ে উঠেছিল একখণ্ড বাংলাদেশ। মিশিগান প্রতিনিধি ফয়সাল আহমেদ মুন্নার তথ্য ও ছবিতে আমিনা রহমান সুপ্তি জানাচ্ছেন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের মিশিগানে 25-26 জুলাই হাজার হাজার বাংলাদেশি আমেরিকানদের উপস্থিতিতে যেন একখণ্ড বাংলাদেশে পরিণত হয়েছিল ওয়ারেন সিটি স্কোয়ার। শিশু, কিশোর ও বৃদ্ধসহ সব বয়সের মানুষ পরিবার ও প্রিয়জনদের নিয়ে অংশ নেন এই ফেস্টিভ্যালে।
এছাড়া মেলায় আমেরিকান বিভিন্ন স্টেট থেকে অংশ নেন প্রবাসীরা। ফেস্টিভ্যালের প্রথম দিনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মেলায় ছিল নানা পণ্যের বাহারি স্টল এবং মুখরোচক দেশীয় খাবারের সম্ভার। প্রতিটি স্টলের সামনে ছিল উপচে পড়া ভিড়। অনেকগুলো স্টল, ফুড, বাংলাদেশি কালচার, এভরিথিং টুগেদার। ইটস লাইক এ মিনি বাংলাদেশ টু আস। ভালো লাগে বাংলাদেশি খানি, আমরা সিলেটর খানি সপ্তাহ ফাইরাম। এই ধরনের মেলাতে আসলে নিজের দেশে ফিরে যাই। আমরা সব ফ্রেন্ড আইন, আমরা আইসি, গান শুনছি, আমরা এমন এনজয় করছি, নাচিছিও। সুমন কবিরের সঞ্চালনায় উদ্বোধনী ও আলোচনা পর্বে বক্তব্য রাখেন মিশিগানের লেফটেন্যান্ট গভর্নর গার্লিন গিলস্টেড, স্টেট রিপ্রেজেন্টেটিভ মাইক মেকফল ও ওয়ারেন সিটির মেয়র লরি স্টোন সহ অন্যান্যরা। অনুষ্ঠানে আয়োজকদের হাতে প্রোক্লেমেশন তুলে দেওয়া হয় এবং বামের পক্ষ থেকে অতিথিদের ও মিডিয়া পার্টনারদের সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। ফেস্টিভ্যালের আকর্ষণ ছিল তারকা শিল্পীদের পরিবেশনা। তাদের গানে মেতে ওঠেন হাজার হাজার প্রবাসী। অনেকদিন ধরে শুনছিলাম যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন মিশিগান অনেক সুন্দর প্রোগ্রাম করে। আজকে নিজের চোখে দেখে মনে হলো আগে না এসে মিস করছি। এরকম প্রোগ্রাম আমি আসলে খুব কম দেখেছি। আমি বাংলাদেশেও এরকম প্রোগ্রাম হয় কিনা জানি না। এত লোকের আয়োজন, এত সুন্দর আয়োজন। দুদিনব্যাপী ফেস্টিভ্যাল সুন্দর ও সফলভাবে সম্পন্ন হওয়ায় সকলকে ধন্যবাদ জানিয়ে সংগঠনের সভাপতি জাভেদ চৌধুরী আগামীতেও সকলের সহযোগিতা চান। ৭০তম বাংলাদেশ আমেরিকান ফেস্টিভ্যাল সফলভাবে সম্পন্ন হলো আজকে। ইনশাল্লাহ আগামী বছর আপনাদের সহযোগিতায় আরও সুন্দর এবং সার্থক প্রোগ্রাম নিয়ে হাজির হব। রাফেল ড্রোতে প্রথম পুরস্কার বিজয়ীর হাতে গাড়ির চাবি তুলে দেন সংগঠনের নেতারা। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই।